নমস্কার, আমি সুপ্রিয় মুখার্জি। আমরা পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহরে, মধ্যমগ্রাম বলে শহরটির নাম, সেখানে একটা খুব ছোট্ট কোচিং সেন্টার চালাই। কোচিং সেন্টারটার নাম সুপনিটস ক্লাসেস। আজকে আমি কথা বলবো ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের নিয়ে, যারা সবে সবে ক্লাস 11-এ উঠেছ। তোমাদের মধ্যে অনেকেই হতে পারে এখন ভাবছো যে আমাকে কোন বই পড়া উচিত, কি আমি জীবনে করতে পারবো। কেন কি এটা খুব স্বাভাবিক বিষয় যে এই সময় আমাদের ক্যারিয়ার গ্রোথ, জীবনে কি হতে চাই, এই বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে এবং এটাতে ভুল কিছু নেই, এটা একদম সঠিক। ক্লাস 10-এর পরে যখন আমরা 11-এ উঠছি তখন আমাদের একটা টার্গেট এবং ডিরেকশন হওয়া উচিত, এটাতে ভুলের কোনো জায়গা নেই। ঠিক, এবার প্রশ্ন দাঁড়াচ্ছে আমরা কারা? আমরা স্টুডেন্টস। সো স্টুডেন্টস দু ধরনের হয়। হ্যাঁ, ডেফিনেটলি দু ধরনের হয়। এক ধরন যারা পড়াশুনো করতে চাও কিন্তু আরও অনেক বাহ্যিক ডিস্ট্র্যাকশানের জন্য হয়তো অতটা করে উঠতে পারো না। আমরা যদি এদের অ্যাভারেজ স্টুডেন্ট বলি তাহলে বোধহয় খুব একটা খারাপ হবে না। আর এক ধরনের স্টুডেন্ট হয় প্রচণ্ড ব্রিলিয়ান্ট, সব কিছু টাইমে টাইমে করে, এভরিথিং ইন প্লেস, সব কিছু তাদের কাছে, সব কিছু এক একটা জিনিসের মতো, প্রথম থেকেই দায়িত্ববান, রেসপন্সিবল হয়ে জীবনে বড় হয়ে উঠেছে। আমি আজকে অ্যাভারেজ স্টুডেন্টদের নিয়ে কথা বলবো, যারা অলরেডি নিজেদের দায়িত্ব নিজেরা বুঝে নিতে শিখেছো, তারা অলরেডি তাদের জীবনে একটা পাথ পেয়ে গেছো। তাদের আমার কথা শুনে আজকের দিনে অ্যাটলিস্ট কোনো লাভ হবে না। আমি তাদের সঙ্গে কথা বলবো যারা অ্যাভারেজ, আমার মতো। আমি যখন ক্লাস 10 থেকে 11-এ উঠি, আমারও বেশ কিছু শুনেছি, এই স্বপ্ন ছিল, ওই স্বপ্ন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু ডিরেকশানটা ঠিক ছিল না। আমি আমার জীবনে একজন স্যারকে পেয়েছিলাম, মিস্টার তাপস চক্রবর্তী বলে, এবং উনি আমাকে, আমার দাদার মতো, আমাকে অনেক হেল্প করেছিল এই বিষয়টাতে। বর্তমানে উনি রেলে জব করেন, ওই সময় আমাকে পড়াতেন এবং আমাকে দাদার মতো পড়িয়েছে, দাদার মতোই গাইড করেছে। সো ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার থেকে কিছু শেখা জিনিস আমি শেয়ার করব। আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্টস, তারা এই সময় এসে ভাবতে শুরু করি এত বই আছে মার্কেটে, এত পরীক্ষা, আমরা জীবনে কি করব, কোন পথে এগোবো, কোন বইটা কিনবো, এই বইটাতে কি সব রয়েছে, সব ধরনের অঙ্ক রয়েছে, এই বইটা করলে কি আমি এই পরীক্ষা, সব পরীক্ষায় একদম পারফেক্ট নাম্বার পেয়ে যাব। আর এখানেই আমরা হারিয়ে যাই। আমরা খুব লাকি ছিলাম যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের হাতে খুব একটা রিসোর্স ছিল না। থ্যাঙ্ক গড বলবো আমি, আমাদের কাছে ইন্টারনেট ছিল না, আর না থাকার জন্য আমরা অনেক ইনফরমেশান পেতামই না। আর সেই না পাওয়ার জন্য আমরা অনেকটা টিচারদের উপর নির্ভরশীল ছিলাম। সত্যি, তাতে কিছু কিছু সময় আমাদের অসুবিধা হতো, কিন্তু ঠিকঠাক গাইড পেলে আমাদের কিন্তু খুব সুবিধা হতো। এখন কি হয়, এখন তোমাকে অনেস্ট কেউ কোনো অ্যাডভাইস দিলেও তুমি আবার নিজে থেকে সেটাকে খুঁজে দেখো, মানে একটা অবিশ্বাসের জায়গা এসে দাঁড়িয়েছে। তখন সেটা ছিল না। স্যার বলল এই বইটা পড়তে হবে, আমরা এই বইটাই কিনতাম। এখন কিন্তু রিসোর্স প্রচুর, আর আমরা কনফিউজড। সেই কনফিউশনের জায়গাগুলো যাতে না থাকে সেটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে বলি, তাহলে কি যারা অ্যাভারেজ স্টুডেন্টস, প্রথম তাদের মনে ডেফিনেটলি একটা জিজ্ঞাসা চিহ্ন আসে যে এই যে পরীক্ষাগুলো, জয়েন্ট এন্ট্রান্স, নিট, আইআইএসসি আর এন্ট্রান্স টেস্ট, এগুলো কি আমরা দেবো না, নাকি এগুলো আমাদের জন্য নয়? আমাদের তো ইচ্ছা থাকতে পারে এগুলো আমরা দেবো, আমরাও ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব, জীবনে বড় কিছু করব, সমাজকে কিছু দেব। এগুলো ছাড়া সমাজকে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, ডেফিনেটলি দেওয়া যায়। কিন্তু প্রথমে আমাদের কাছে এই রাস্তাগুলো খোলা থাকে, অথবা এই রাস্তাগুলো আমাদের চোখের সামনে দেখা যায়, কারণ কি এগুলো থ্রু দিয়ে গেলে আমরা সমাজকে বোধহয় অনেকটা বেশি কিছু দিতে পারি। অন্যরাও দিতে পারে, ডেফিনেটলি সবাই দিতে পারে, সবার উপর ডিউ রেসপেক্ট রেখে বলছি, সবাই দিতে পারে। আমরা এগুলো নিয়ে কথা বলছি কারণ কি এগুলো থেকে, এই থ্রু দিয়ে গেলে আমরা সমাজকে অনেক কিছু দিতে পারবো, নিজেরও অনেক উন্নতি হবে, এবং পড়াশোনাটা আমরা তাহলে মন দিয়ে করি, সেটাও সত্যি।
কারণ কি, সামনে যদি কোনো গোল থাকে তাহলেই তো আমরা পড়াশোনাটা মন দিয়ে করব। সামনে যদি কোনো গোল না থাকে তাহলে কি আমরা পড়াশোনাটা মন দিয়ে করব? করব না। কিছুদিন আগে ক্লাস 10-এর পরীক্ষা সবাই দিয়েছো, পরীক্ষার আগের 1 মাস যতটা পড়েছিলে তার আগে কি অতটা পড়েছিলে? আবারও বলছি, ভিডিওটা কিন্তু অ্যাভারেজ ছেলে মেয়েদের জন্য করনি। অর্থাৎ আমাদের মতো অ্যাভারেজ ছেলে মেয়েদের সামনে একটা পরীক্ষা, একটা গোল থাকাটা খুব দরকার, না হলে আমরা পড়াশুনোই করব না। যাই হোক, ফিরে আসি আসল কথায়। তো আমি যখন 10 থেকে 11-এ উঠলাম, আমারও কোনো গোল সেই অর্থে ছিল না। বাট হ্যাঁ, ভাবতাম জয়েন্ট টয়েন্ট দেবো, এটুকু। কিন্তু কতটা কি করতে পারবো অত কিছু জানা ছিল না। আজকের দিনে তোমার কাছে অনেক এটাকে আমার কি বলবো, তোমাদের মনে হতে পারে স্যার কি বলছেন, বাট ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা দেখো, তখন আমাদের কাছে এত কিছু খোলা, এত এক্সপোজড ছিলাম না আমরা, এত ইন্টারনেট নেই, কিছু নেই, একটা জায়গায় বসবাস করছি, স্কুলে যাচ্ছি আসছি, এইটুকুই। বন্ধুবান্ধব থেকে যেটুকু জানা আর স্যারেদের থেকে যেটুকু জানা। তো সেখানে স্যার যেগুলো বলে দিয়েছিলেন আমাকে যে এই বই ফলো করো, এইটুকুই করবে, তোমার বেশি হাইফাই করার দরকার নেই, আমি টাইম টু টাইম বলে দেবো। কোনো কোনো সময় আমারও মনে হতো যে স্কুলের ছেলেমেয়েরা আরও অনেক বই করছে, তাদের স্যারেরা বলেছে, আমার স্যার কি তাহলে জানে না? একদম সত্যি কথা, মনের কথা বলছি। কিন্তু পরের দিকে আমি বুঝতে পেরেছি, 6 মাস বাদে, বেশি দিন না, মানে পরের দিকে মানে এই নয় যে বড় হয়ে বুঝতে পেরেছি, 6 মাস বাদে বুঝতে পেরেছি স্যার আমাকে ঠিক গাইডেন্সই দিয়েছিল। স্যার আমাকে বলেছিল তুমি একটা বই ঠিক করে করো, 10টা বই করো না, আর প্রথমেই বিশাল বিশাল কঠিন বই করো না, তুমি পারবে না, মুখ থুবড়ে পড়ে যাবে। এই কথাটা আমাকে স্যার বলেননি, বাট এটা আমি বলছি। স্যার আমাকে জাস্ট বলেছিল তুমি এইটুকু করো, আমি ওইটুকুই করেছিলাম। ঠিক। এবার প্রশ্ন আমাদের স্বপ্ন নিয়ে। তো আমরা কি এই লাইনগুলোতে যাব না? যারা এভারেজ স্টুডেন্ট অবশ্যই যাবে। কেন যাবে না? তোমার ইচ্ছা থাকলে তুমি যাবে, ইচ্ছে না থাকলে জোর করে কিছু হয় না, বাট ইচ্ছে থাকলে অবশ্যই যাবে। এই যত কম্পিটিটিভ এক্সামিনেশান আছে এগুলো ক্লিয়ার করতে গেলে শুধু একটা জিনিসের রিকোয়ারমেন্ট হয়। সেটা কি? বাংলায় আমরা এটাকে বলি অধ্যবসায়, আর ইংরাজিতে বলি ডিসিপ্লিন। আমার যদি খুব ট্রান্সলেশনে মিস্টেক না হয়ে থাকে তাহলে এটাই কারেক্ট হবে। এই জিনিসটাই ইম্পর্ট্যান্ট। খুব ব্রিলিয়ান্ট ছেলেরাও কিন্তু শুধুমাত্র ডিসিপ্লিনের অভাবে এখানে মুখ থুবড়ে পড়ে যায়। আর এই যে মুখ থুবড়ে পড়ে যাওয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্টসদের, এটা কিন্তু আমরা আমাদের সময় থেকে দেখে আসছি, আর এটা বোধহয় আমার বাবা মারাও দেখেছেন। সো এটা একটা কমন নর্মাল থিং যে প্রচুর ছেলে মেয়ে এখানে হারিয়ে যাবে এবং বেশ কিছু অ্যাভারেজ ছেলে মেয়ে নিজেদের তুলে ধরবে। কিসের দ্বারা? ডিসিপ্লিনের দ্বারা, রেগুলারিটির দ্বারা, অধ্যবসায়ের দ্বারা। এবার প্রশ্ন, শুধু কি কম্পিটিটিভ এক্সামিনেশান ক্লিয়ার করাটাই জীবনের লক্ষ্য? না, একদম না, একদমই না। কিন্তু তুমি যদি ডিসিপ্লিন হও তাহলে তোমার মধ্যে রেসপন্সিবিলিটি বাড়বে, মানে দায়িত্ববোধ বাড়বে। আর তুমি, তোমার মধ্যে যদি দায়িত্ববোধ বাড়ে তাহলেই তোমার মধ্যে একটা ভালো মানুষ আমরা খুঁজে পাবো। যে মানুষ দায়িত্ব নিতে পারে না সে মানুষকে আমরা তো ভালো মানুষ বলতে পারি না। তুমি বলবে? আমি জিজ্ঞেস করছি তোমাদের, তোমরা বলবে? যে মানুষ দায়িত্ব নিতে পারে না তাকে কি তোমরা ভালো মানুষ বলবে? নিশ্চয়ই বলবে না। কিন্তু যে মানুষ দায়িত্ব নিতে পারে, যে মানুষ ডিসিপ্লিনড ওয়েতে কাজ করে, সে শুধুমাত্র যে দায়িত্বশীল হবে তা না, তার মধ্যে দৃঢ়তারও জন্ম নেবে। আর যখন এই পুরো একটা প্যাকেজ তৈরি হবে, মানুষটা যখন এই প্যাকেজটার মধ্যে থাকবে, অথবা একটা প্যাকেজ তৈরি হবে যে হ্যাঁ আমি দায়িত্ববান মানুষ তৈরি হয়েছি, আমার ছেলে আমার ভাই দায়িত্ববান, একটা প্যাকেজ তৈরি হয়েছে। প্যাকেজ কথাটা খারাপ লাগছে হয়তো তোমাদের শুনতে, কিন্তু কথাটা তো সত্যি, বলো। একজন দায়িত্ববান ব্যক্তি যখন তৈরি হবে তখন সে সমাজকে অনেক কিছু দিতে পারবে, সে যাই করুক না কেন। কি জব করছে সেটা কিন্তু ম্যাটার করে না, কিভাবে সমাজকে সে কোনো একটা সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু ম্যাটার করছে না। ম্যাটার করছে সে কতটা ডেডিকেশন নিয়ে সার্ভিস দিচ্ছে, এটাই ডিসিপ্লিন। সো এইটুকু থাকলেই কিন্তু এই পরীক্ষাগুলো ক্লিয়ার করা যাবে, আর কিছু লাগবে না। সো এইটুকু হলো বেসিক রিকোয়ারমেন্ট। তো সবার প্রথমে তোমরা আগে ডিসাইড করবে যে আমি কি নেক্সট যে 2 বছর আছে সেই 2 বছর ডিসিপ্লিন হতে পারবো, নাকি আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব, নাকি আমি অল দ্য টাইম ইউটিউবে শর্টস রিলস এইগুলো দেখব।
আমার পাশের বন্ধুটা আমাকে একটা মিম পাঠাবে, আমি ওগুলো দেখব। আনন্দ করার সময় আছে, করে নাও এই সময়টা, মার্চ মাস। কিন্তু এপ্রিল মাস থেকে তারপরেও কি তুমি সেই একই সাগরে ডুবে থাকবে? এই ডিসিশন তোমায় নিতে হবে। আশা করি অনেকটা দরজা আমি খুলে দিতে পেরেছি তোমাদের সামনে। বই নিয়ে একটু কথা বলে দিই। ঠিক যেভাবে আমার স্যার মিস্টার তাপস চক্রবর্তী আমাকে বই নিয়ে বলে দিয়ে গেছিলেন, আমি ঠিক সেইভাবে তার প্রথম গাইডেন্সটা, যেটা উনি আমাকে প্রথম গাইডেন্স দিয়েছিলেন, সেই প্রথম গাইডেন্সটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কাদের? অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য, যারা নিজেদের খুব ভালো মনে করো অথবা অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, মনে করা আর অ্যাকচুয়ালি ভালোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? কারণ 10 থেকে 11-12-এর জার্নিটা কিন্তু অনেক বড় ধাপ। স্টেপ বাই স্টেপ টিচারের কথা শুনে, যে যার কাছেই পড়ো না কেন তার কথা শুনে এগো। সে যদি একজন রেসপন্সিবল টিচার হয়, সে তোমাকে ভুল গাইড করবে না রে বাবা, কখনো করবে না। আলটিমেটলি সেও একজন ভালো মানুষ, দায়িত্ববান মানুষ। আর যারা দায়িত্ববান হয় তারা জেনারেলি তার অপর দিকের যে ব্যক্তিটি থাকে তাকে ভুল গাইডেন্স দেয় না। আর আমার মনে হয় তোমরা কে, যার যার কাছে তোমরা পড়ে থাকো, তোমরা জানো কে তোমার সামনের লোকটা দায়িত্ববান কি না, এটুকু তোমরা জানো, দায়িত্বশীল কি না, ব্যাস এইটুকু দেখবে, আর কিছু দেখার দরকার নেই। এবার বইতে আসি। যদি তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও, তাহলে আমি তোমাকে বলবো ম্যাথমেটিক্সের জন্য তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিলং করো, তাহলে এসএন দে, সুরেন্দ্রনাথ দে, এনার একটা ম্যাথসের বই আছে। এই বইটা খুব ভালো বই, আমরা সবাই ছোটোবেলায় করেছি। এই বইটা নিতে পারো, এবং এই বইটা আমি বলবো এই বইটাই নাও, এই বইটাই করো। এই বইটা যদি তুমি পুরো চষে করতে পারো, তাহলে শুধুমাত্র তোমার যে স্কুলের পরীক্ষা এবং সামনে যে তোমাদের উচ্চ মাধ্যমিক যেটা আসবে সেটা নয়, তার সাথে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও খুব ভালোই হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই একটা বই পুরোটা, লোকে তোমাকে অনেক বইয়ের কথা বলবে, কিন্তু বিশ্বাস করো তুমি একটা বই ভালো করে করো, ওটাই যথেষ্ট। সবাই করে না, কতজন করতে পারবে একটা বই পুরো? খুব কম। এটা হলো ম্যাথসের জন্য গেল। এবার বলতে পারো স্যার আইএসসি বোর্ডে পড়ি অথবা সিবিএসসি বোর্ডে পড়ো। দেখো, সিবিএসসি বোর্ডে যদি পড়ো, যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, ম্যাথস যদি খুব স্ট্রং না থাকে, আমি বলবো প্রথমে আর.এস. আগরওয়াল নিতে পারো, এনসিইআরটির সাথে আর.এস. আগরওয়াল করতে পারো। আর যদি মনে করো না ম্যাথস তোমার একটু স্ট্রং আছে, তাহলে তুমি আর.ডি. শর্মা নিতে পারো, ঠিক আছে? যথেষ্ট ভালো বই আর.ডি. শর্মা, ওয়েল নোন অথর, তো তুমি আরামসে ওটা নিতে পারো। এনসিইআরটি করবে, তারপরে আর.ডি. শর্মা করবে। আর যদি মনে করো না আমি ম্যাথসে একটু উইক, আমি প্রেফার করবো যে তুমি তাহলে আর.এস. আগরওয়াল নাও, তাহলে তোমার সুবিধা হবে। পরে যদি তোমার মনে হয় যে তুমি আর.ডি. শর্মা পড়বে, আমার আর.এস. আগরওয়াল ইজিলি হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে তুমি আর.ডি. শর্মা করো। যে অঙ্কগুলো আর.এস. আগরওয়ালে নেই সেগুলো তুমি আর.ডি. শর্মা থেকে করে নেবে, পরে করবে। আগে একটা বই ভালো করে করো। সিবিএসই বোর্ড হয়ে গেল। এবার আসি আইএসসি বোর্ডে। আইএসসি বোর্ডের ক্ষেত্রে যদি তুমি, আবারও বলছি, অ্যাভারেজ স্টুডেন্ট হও অথবা ম্যাথসে যদি একটু উইক হও, ম্যাথসের ক্ষেত্রে বলছি, যদি একটু উইক হও, তাহলে তুমি পাতি, কথায় বলছি পাতি বাংলায় এম.এল. আগরওয়াল করো। যেরকম তোমরা 9-10-এ এম.এল. আগরওয়াল করেছি, এটি বইটা নিশ্চয়ই তোমাদের হেল্প করেছে। কেউ বলতে পারবে না যে এম.এল. আগরওয়াল বাজে বই, এটা তো বলতে পারবে না কেউ, তাই না? তাহলে যখন বইটা এতদিন হেল্প করেছে, অ্যাটলিস্ট লয়্যালটি দেখে ওই বইটা আরেকবার করো। 11-12 আইএসসি বোর্ডের জন্য এম.এল. আগরওয়াল ইজ মোর দ্যান এনাফ, বোর্ডের জন্য আমি বলছি। এবার যদি বলো না স্যার আমি একটু জয়েন্টের ব্যাপারটাও একটু দেখতে চাই, তাহলে এম.এল. আগরওয়ালের সাথে তুমি এসএন দে রাখো। আমাদের বেঙ্গলি মিডিয়ামের যে বইটা, ওটা কিন্তু ইংলিশ ভার্সান পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ম্যাথস পুরো ক্লিয়ার হয়ে গেল, লিখে নাও। এরপরে আসছি ফিজিক্সে। ফিজিক্সে যদি বলো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও, তাহলে আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে এলিমেন্টস অফ ফিজিক্স, দত্ত, পাল, গুছায়েত, এই বইটা কিন্তু ভালো বই, নো ডাউট, ঠিক আছে? এই বইটা কিন্তু ভালো বই। এই বইটা আমি শুধুমাত্র বোর্ডসের জন্য নয়, এই বইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য সাফিসিয়েন্ট। আমাদের সময় এই বইটির নাম ছিল দত্ত পাল চৌধুরী, আর বেসিক নামটা সেমই ছিল, এলিমেন্টস অফ ফিজিক্স, ঠিক আছে? আমাদের সময় আমরা অথরের নাম বেশি মনে রাখতাম, এত পাবলিশারের নাম আমাদের মনে থাকতো না। আজকাল পাবলিশারের নাম লোকজন বেশি মনে রাখে, অথরের নাম মনে রাখতে পারে না, মানুষগুলোর ভ্যালুই থাকছে না। আমাদের সময় মানুষের ভ্যালু ছিল। খারাপ কিছু মনে করো না, বাট এটাই সত্যি, অথরের নাম কিন্তু আমরা মনে রাখতাম, তাই জন্য দেখো এখনও অথরের নাম বলছি।
ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। ফিজিক্স আসছে এবার সিবিএসই বোর্ডে। দেখো সিবিএসই হোক কিংবা আইএসসি, এনসিআরটি ফিজিক্স অবশ্যই নেবে। ইনফ্যাক্ট যারা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো তারাও এনসিআরটি ফিজিক্স নিতে পারো, খুবই ভালো বই। এবার তার সাথে কী নেবে, যদি আইএসসি বোর্ড হও তাহলে নূতন ফিজিক্সটা আইএসসি বোর্ডের জন্য খুব সুন্দর করে লেখা আছে, মানে বোর্ড পার্সপেক্টিভে বলছি। বাট হাওয়েভার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অথবা জয়েন্ট এন্ট্রান্স পার্সপেক্টিভে যদি দেখি তাহলে নূতন ফিজিক্সটা অতটা সুইটেবল বলে আমার পার্সোনালি মনে হয় না। ঠিক আছে, এবার কোশ্চেন হলো তাহলে স্যার আমি কী নেব। সিবিএসই আইএসসি দুজনেই অ্যাজ এ রেফারেন্স বুক হিসেবে ফিজিক্স নিতে পারো তোমরা, মানে এই জয়েন্ট এন্ট্রান্স লেভেলের স্টার্টিং বই হিসেবে আমি বলছি। এসএলআরওরা নিতে পারো অথবা প্রদীপস নিতে পারো, যে কোনো একটা, কারণ এখানে প্রচুর সলভড এক্সাম্পল আছে। আর এসএলআরওরা নিলেই হবে, মানে দুটো নিবে না কিন্তু, যে কোনো একটা নেবে। অনেকের মাথায় আসছে স্যার এইচসি ভার্মা কেন বলছেন না। এইচসি ভার্মা নেবে কারা নেবে, যারা অলরেডি ধরো তোমরা ধরছো যে হ্যাঁ আমি ফিজিক্সে খুবই ভালো, তাহলে তুমি এইচসি ভার্মা নেবে। সবার জন্য এইচসি ভার্মা স্টার্টিংয়ে কিন্তু ভালো নয়। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেউ কেউ আজকে বুঝতে পারবে, বুঝে ফলো করবে, আর কেউ কেউ হতে পারে 2 বছর কিংবা 4 বছর পরে গিয়ে উপলব্ধি করবে। যদি আজকে বুঝে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য ভালো, আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি। আর যদি 2-4 বছর পরে গিয়ে বোঝো, সেই সময় কিন্তু অনেক দেরি হয়ে যাবে বাবা। ঠিক আছে, এবার এটা তোমার ডিসিশন। আমি চেষ্টা করছি যথাসম্ভব অনেস্ট গাইডেন্স দিতে। এবার আসছি নেক্সট, ফিজিক্সের সম্বন্ধে অলরেডি বলে দিলাম। এসএলআরওরাও নিতে পারো, স্ল্যাশ দিয়ে প্রদীপসও নিতে পারো, যে কোনো একটা। তুমি যদি এসএলআরওরা মোটামুটি ফটফট সব নেমে যাচ্ছে দেখছো, তাহলে তুমি এসি ভার্মাটা পাশে রেখে দেখতে পারো যে এবার আমি এসি ভার্মার অঙ্কগুলো পারছি কিনা। এসি ভার্মার অঙ্কগুলো খুবই ভালো। ইনফ্যাক্ট এসি ভার্মার যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোই একটা থিওরি হিসেবে কাজ করে। এই জিনিসটা এসি ভার্মার মানে একটা আলাদা জনার এনে দেয়। আর এটা তো আজকের বই না, আমার যদি খুব ভুল না হয় 1999 থেকে হয়তো বইটা চলছে, অথবা 2000 থেকে, এবং এখনও পর্যন্ত আনবিটেবল। তো ডেফিনেটলি ভালো বই, কিন্তু শুরুতেই আমি কোনো স্টুডেন্টকে এইচসি ভার্মার রেফার করি না অ্যাভারেজ স্টুডেন্টদের। বোঝা গেছে? উইথ অল রেসপেক্ট টু মিস্টার ভার্মা। কামিং টু দ্য নেক্সট পার্ট, কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে সিবিএসই বোর্ডের জন্য আমি বলবো শুধু এনসিআরটি করলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এনসিআরটির বইটা এমনভাবে লেখা না, অনেকের পড়তে ইচ্ছা করে না, এটা সত্যি কথা। তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রিতে তুমি মডার্ন এবিসি নিতে পারো। ঠিক আছে, অনেকেই ইউজ করে, আমি সেই হিসেবে বলছি। ঠিক আছে, এবার জাস্ট মানে ইন্টারেস্টটা গ্রো করার জন্য বলছি, ওখানে অনেক এক্সাম্পল থাকবে অ্যান্ড অল, তাই জন্য। আদারওয়াইজ তুমি যদি শুধু এনসিআরটি করে বুঝতে পারো, আমার মনে হয় কোনো সমস্যা নেই, একটা ঠিকঠাক টিচার হলেই হয়ে যাবে, খুব অসুবিধা হয় না। কামিং টু আইএসসি বোর্ড। আইএসসি বোর্ডের জন্য ওয়ান অ্যান্ড অনলি আমার অলওয়েজ অল টাইম সাজেশান, অনেকে এটার জন্য আমাকে ক্রিটিসাইজও করে, বাট এনিওয়েজ আই উইল সাজেস্ট দ্য সেম থিং। আমি তোমাদের একই জিনিস বলবো, বইটির নাম হলো কেএলচুগ। আবার বলছি, কারণটা হলো আমি ছোটোবেলায় কেএলচুগ পড়েছি, সো অ্যাজ অ্যান ওড টু দ্যাট পারসন, মানে ওনার প্রতি একটু লয়্যালটি দেখিয়ে আমি সবাইকে কেএলচুগই সাজেস্ট করছি। ঠিক আছে, কেএলচুগ ভালো বই, তোমরা নিলেই বুঝতে পারবে, সাজেশান ভুল নয়। আমাকে অনেকে প্রথম একটুখানি ইতস্তত বোধ দেখানোর পরেও 6 মাস 7 মাস বাদে এসে প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছে স্যার আপনি কিন্তু এই বইটা খুব ভালো সাজেস্ট করেছিলেন, কেমিস্ট্রির বইটা আমার কিন্তু কাজে লেগেছে। ঠিক আছে, কেএলচুগের বইটা কিন্তু শুধুমাত্র যে আমি বলবো বোর্ডসের জন্য তা নয়, এটা কিন্তু কিছুটা হলেও তোমাকে জয়েন্টের কেসে হেল্প করবে, বেশ খানিকটা আমি বলছি না পুরোটা, বাট ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটা কেএলচুগের সত্যিই খুব ভালো। অর্গানিকে একটু ল্যাক করে, বাট সেটা অর্গানিকটা কিছুটা তোমাকে টিচার ডিপেন্ডেন্ট হতে হয়, তাই জন্য। বাট এখন তো তোমরা এত কিছু জানো না, আস্তে আস্তে তোমরা জানবে। আই উইল বি দেয়ার টু ডিসকাস উইথ ইউ, তোমাদের সাথে আমি কন্টিনিউয়াস বেসে ডিসকাশনটা রাখবো, যে কোথায় কী প্রবলেম হচ্ছে, তোমরা যেরকম বলবে আমি সেরকমভাবেই গাইড করে দেবো। ক্লিয়ার হয়ে গেছে এটা? এবার আসছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমার সময়ের একটা ভালো বই আছে, ওই বইটা ইউজ করতে পারো, মাইতি। ঠিক আছে, মাইতির বইটা ইউজ করতে পারো, এখন বোধহয় ওটা মাইতি দেওয়ারি মজুমদার। ঠিক আছে, একটু দেখে নেবে। ঠিক আছে, এটার ইংলিশ ভার্সানও পাওয়া যায়, বেঙ্গলি ভার্সানও পাওয়া যায়। ঠিক আছে, আমার সময় ওটা ছিল মাইতি গাঙ্গুলি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এক্স্যাক্ট যে নামটা ছিল, এটা খুব দারুণ বই, এবং ভালো লাগবে যাদের একটু মিনিমাম ইন্টারেস্ট আছে কেমিস্ট্রিতে। পরপর যখন করতে থাকবে তোমার নেশা হয়ে যাবে করার, আমি গ্যারান্টি দিতে পারি। কেএলচুগেও নেশা হবে, এটাতেও নেশা হবে, এই দুটো বইতে তো গ্যারান্টেড নেশা হবে কেমিস্ট্রিতে। ঠিক আছে, হয়ে গেল তাহলে আমাদের কেমিস্ট্রির পার্ট। বায়োলজির জন্য তোমরা দেখো, বায়োলজি সাবজেক্টের সম্বন্ধে আমার আইডিয়া কম, তবু আমি অন্যান্য টিচারদের থেকে জেনে যেটা তোমাদের হেল্প করতে পারছি সেটুকুই করব।
বায়োলজির ক্ষেত্রে তুমি যদি সিবিএসই বোর্ডের হও শুধুমাত্র এনসিইআরটি করো, আর কিচ্ছু করার দরকার নেই। নিট যদি দিতে চাও তাহলেও শুধু এনসিইআরটি করো, আর কিচ্ছু করার দরকার নেই। একজন ভালো টিচার লাগবে যে তোমাকে এনসিইআরটিটা ভালো করে পড়াবে, এটা লাগবে। নেক্সট, আইএসসি বোর্ডের ক্ষেত্রে এনসিইআরটিটা রাখবে, এনসিইআরটিটা রাখবে। আর যদি একান্ত আইএসসি বোর্ডই তোমার টার্গেট হয়, তোমার যদি নিট ফিট কোনো টার্গেট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আমার সময় একটা বই ছিল, এখনও আছে, দ্যাট ইজ ভীর বালা রাস্তগি। সব কটা কিন্তু অথরের নাম বলছি, ভীর বালা রাস্তগি, ভিবি রাস্তগি। অনেক মোটা বই ছিল আমার সময়, এখন একটু সরু হয়ে গেছে, ঠিক আছে। সো বইটা ভালো বই, ওটা করলে কিন্তু ফুলফিল হয়ে যাবে পুরো, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া বায়োলজিতে অনেক সময়তেই টিচাররা খুব ভালো নোট দেয়। আমার স্যার ছিলেন শুক্লা স্যার, উনি আমাকে খুব ভালো নোট দিতেন। আমি তো শুধু নোটই পড়তাম ভাই, সত্যি কথা বলছি, বই টই তো ছুঁয়েও দেখিনি, একদম সত্যি কথা বলছি। নোট পড়তাম, নোট পড়ে যা হয়েছে হয়েছে। মোটামুটি 90 মার্কস চলে আসে, ঠিকঠাক যদি কোনো টিচার নোট দেয় 90+ চলে আসে। আর এর থেকে বেশি আমার কোনো এক্সপেকটেশনও ছিল না, কারণ আমি তো তোমাদের মতোই অ্যাভারেজ স্টুডেন্ট। সো আমার চলে এসছে 90+। আই ওয়াজ হ্যাপি, মানে আমি খুব খুশি ছিলাম, সেটা আমি তোমাদের সামনে একটু খুশিটা শেয়ার করে নিলাম। আচ্ছা, এবার আসছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমার সময় আমি যে বইটা ইউজ করতাম, মানে আমি না, আমার বন্ধুবান্ধবরা যেটা ইউজ করতো, আমি তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িনি, সেই জন্য আমার বলতে পারবো না ওটা। বাট আমি ওই বইটার নামটা শুনেছিলাম, ঠিক আছে। বাট আমি কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িনি, কিন্তু ওই মাইতি গাঙ্গুলি বইটা কিন্তু ইউজ করেছিলাম, কিংবা দত্তপাল চৌধুরীর বইটা ফিজিক্সের কিন্তু ইউজ করেছিলাম। বায়োলজির ক্ষেত্রে ইউজ করিনি কোনো, কারণ কি আমি নিট টিট দিতাম না, তখন তো নিট হতো না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেল হতো। তো সেখানে একটা বই ছিল শ্যান্নাল চ্যাটার্জি। তো তুমি একটু দেখো যে শ্যান্নাল চ্যাটার্জি বইটা এখন অ্যাভেলেবেল আছে কি না, যদি থাকে ওটা নিতে পারো। অথবা মার্কেটে সাঁতরা পাবলিকেশনেরও বই আছে, সাঁতরা স্যার এখানে আমাদের মধ্যগ্রাম বয়েজে পড়াতেন, ওনারই বই হবে। সো আমার যদি খুব ভুল না হয় দুলাল চন্দ্র সাঁতরা ওনার নাম, উইথ রেসপেক্ট টু হিম। তোমরা ওই বইটি করতে পারো, ওই বইটিও যথেষ্ট ভালো বই, এবং তাহলেই অনেক কিছু হবে। আর নিটের জন্য অবশ্যই এনসিইআরটি, সেটা তো করতেই হবে, আজকের দিনে এটা কোনো আননোন ফ্যাক্ট না। এরপরে আর কিছু বলার নেই, আর তোমাদের সময় নষ্ট করব না, এই সময়টা একটুখানি তোমরা এনজয় করো, এবং ডেফিনেটলি এরপরে আরও কীভাবে এগোতে হবে সেটা নিয়ে আমি বলে দেবো সাবজেক্ট ওয়াইজ, একদম সাবজেক্ট ওয়াইজ, কীভাবে পড়তে হবে, কটা খাতা করতে হবে, কীভাবে জিনিস মেনটেন করতে হবে, কমপ্লিট গাইডেন্স আমি দিয়ে দেবো। তো চলো সবাইকে জানাই আলবিদা।